এটাই শাখার বাড়ি। কি আসছিল? জমিদার ছিল মোগল। পর্যটন হিসেবে করতে পারলো না বাংলাদেশ। এটা হলো ই শাখার দরবার হল। এই পথ ব্যবহার করে ই শাখা তার অন্দরে যাতে প্রবেশ করতেন। এটা মাটির নিচে রয়েছে, কিন্তু এটা তোমার ইহন ওই খুঁজে খুঁজে বাই করতেছি। খেয়াল করছো তুমি? এই মাটির নিচে ঘর, এটা তোমার হলো ঘরটা মাটির নিচে ডাবে গেছিল গা, তাই না? ছাদের অংশ, নিচের অংশ, বিভিন্ন অংশ, হয়তো নিচের অংশ হয়তো উপরের অংশ, সেটাই প্রত্নতাত্ত্বিক দেয় সরকারিভাবে এটা উদ্ধার করতেছে। এটা কি বোঝার, এটা কি নিচের অংশ বাড়ির, কিন্তু তাদের নিচের অংশ বুঝে থাকে আর নিচে গাছের নিচে অনেক। দেখছো আগেকার সময়, আগের যে কি করতো দেখছো, ওই যে সিমেন্ট লাগতো না, কিন্তু ইটের উপরে এক ধরনের মাটি টাটি দিয়ে, তাই না? ইটের উপরে এক ধরনের মাটি দিয়ে আর কাজ করতো। আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে, সেটা হলো ই শাখার অর্থাৎ বাড়িঘর মাটির নিচে দেবে গেছে। যা হোক, সেটা সরকারি প্রত্যেকটা এটা উদ্ধার করছে, মাটি মানে খুঁড়ে সেই আগের সেই জিনিসগুলো উদ্ধার করছে। আমরা দেখি নিচের ফাউন্ডেশন, তাই না? আগে আউট হয়ে গেছে, নিচকে ফাউন্ডেশন ঢাকে আছে দেখে ভালো আছে, মানে ওগুলো আবার জায়গায় কাটি বার করা হয়েছে। এইটা উদ্ধার করে ওই মানুষজন দেখতে পারে সেই ব্যবস্থা করছে, তাই না? জনগণ দেখার জন্য সরকার থেকে কাজ ইবারিং করা হচ্ছে। এই কাজটা প্রশংসনীয়। গাছ গাছালির ফাঁক দিয়ে, যেটা কেবল মাজার বলতেছি। জঙ্গল বাড়ির হ্যাঁ, এটা কার বাড়ি এটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 1000 বছর আগে, তাই না? হ্যাঁ, কি কার্ড দিছে আল্লাহ জানি রে। পাঁচ দেখছ দেওয়ালের পাশ, এটা গেল ই শাখার দরবার হল। বাহ, দরবার হল কাজ করা, কত সুন্দর কাজ করা। তিনি হলো 12 ভূঁইয়ার জমিদার ই শাখা, যিনি মোগলদের সাথে যুদ্ধ করছে তোমার ছিল, তাই না? এটা রুম ছিল এখানে, এই যে বিল্ডিং এর প্রাচীর এই যে এই যে বাই দাঁড়ায় এই যে শাখার
এটা আটকরা থেকে ফটোকপি করে আমরা এটা হলো ইশাকার আসল ছবি। জামাল দাদকা যেমন যেমন জামাল দাদকা দাঁতখা। আর এটা হলো সম্রাট আকবরের দরবারে মানসিংহের সাথে যুদ্ধ করার পরে যে নবরত্ন সভা ছিল সেই সবার ছবি। সম্রাট আকবরের দরবারে দেওয়ান ইশাকা, অনেক পুরাতন সংঘ। আর এটা উনি হলেন গা এই আপনার দেওয়ান দেওয়ান আজিম আজিম দাঁতখা। উনি ইশাকার 12তম বংশধর, আমার আব্বার দাদা। ও এটা হলো আপনার আব্বার দাদা। ইনি হলো দেওয়ান আজিম খান দাঁতখা। আমি তার সাথে কথা বললাম, ওনার বাবার দাদা 12তম বংশধর। এটা হলো অর্থাৎ বংশলতিকা। ও যে আপনার পেছনে আমরা যা দেখতে পাচ্ছি, আপনার হলো পুরাতন একটা অনেক পুরাতন একটা দেওয়াল। তো এটাই তো আপনার হলো ইশাখার এই বাসায় বাড়ি এটা থাকে ইশাকার অন্দরমহল ছিল। অন্দরমহল। জি, অন্দরমহল মাটিটা কি? মানে ভিতর বাড়ি যেটা বলে। আর উনি থাকতো তাহলে কোথায়? এখানে থাকতো। এটাতে থাকতেন উনি। এটা 40 রুমের একটা বিল্ডিং ছিল, এখন ধ্বংসাবশেষ 4-5টা রুম আছে। এটার মধ্যে ওনার এই 4-5টা রুমের মধ্যে আমরা রাত্রি যাপন করি। তাতে ইশাখার, আর তাহলে আপনি ইশাখার বংশধর, তাই না? আমি ইশাকার 15তম বংশ। আপনার নাম কি? আমার নাম দেওয়ান জামাল দাদখা। ও 15তম বংশধর, হ্যাঁ। ও আপনি বর্তমানে কি করেন আপনি? আমি বর্তমানে এই বাড়িতে আছি, এগুলো দেখাশোনা করি। আর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এটাকে পর্যটনের একটা আওতায় নিয়ে নিছেন। এই ওনারা একটা আমাকে দায়িত্ব দিয়ে রাখছেন, এই দায়িত্বটা নিয়ে আছে। আচ্ছা, এই শাখা সম্পর্কে আপনি কতটুকু জানেন? ইশাকা সম্পর্কে আমার যতটুকু জানা, ইশাকার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ। ওনার প্রথম রাজধানী সোনারগাঁয়, জঙ্গলবাড়ি লোক দ্বিতীয় রাজধানী। যুদ্ধ দুর্গর স্থান রইলগা যে সম্রাট আকবরের প্রধান সেনাপতির সাথে যুদ্ধ হয়েছিল, এই স্থান রইলগা কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় 11 সুন্দর। এরপরে ওনার সমাহিত হয়েছে গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা বখতিয়ারপুরে। বক্তব্য সমাধিত হয়েছে, না? হ্যাঁ, বখতিয়ারপুরে গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা। ওনার 2 ছেলে, মুসাকা মোহাম্মদ কা। আর ওনার দাম্পত্য জীবন, মানে 2জন স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম সৈয়দা ফাতেমা খাতুন, দ্বিতীয় স্ত্রীর নাম স্বর্ণাময়ী। এখানে এই জঙ্গলবাড়িতে মানসিংহের সাথে যুদ্ধ করার পরে দেশ স্বাধীন করে সম্রাট আকবরের কাছে স্বাধীন করে নিয়ে আসার পরে এখানে জঙ্গলবাড়ি 17-18 বছর উনি ছিলেন। পরে উনি চলে গেছিলেন গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা। ওনার বাগান বাড়ি ছিল, ওই জায়গায় রেস্টের অবস্থায় উনি কিছুদিন থাকা পরে উনি মারা যায়। মারা যাওয়ার পর ওনার মরদেহ ওই জায়গায় সমাহিত করা হয়। উনি মারা কি অসুখে মারা যায়? কত বছর বয়সে মারা যায়? অসুস্থ অবস্থায় মারা যায়। মানে বয়স কেমন হয় ওনার? বয়স তো অনুমান আমার 70-এর উপরে হয়েছিল। ও এরকম নেই আপনার ওই তার ছেলে মেয়েরা কি এখন? তা তো নাই না, তার ছেলে মেয়ে তো নাই এখন। তার এই ছেলে মেয়েরার উত্তরাধিকার সূত্রে এখন পর্যন্ত আমরা আছি আর কি। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার 2 মেয়ে 1 ছেলে আর কি পড়াশোনা করে? লেখাপড়া করতেছে। আর এটা তো গুলো আপনার হলো অন্ধ। আর সামনে এটা কি? এগুলো ওনার দরবার হল। দরবার হল, তাই না? দরবার হলটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় ওনারা সংস্কার করছেন। এটাকে হয়তো কিছু মিউজিয়াম টিজিয়াম করবে আর কি, এরকম। আর সামনে পুকুর দেখাচ্ছি, পুকুরটা এটা পরীক্ষা ছিল, পরীক্ষার একটা অংশ। পরে এই অংশটা এই পুকুরের উত্তর সাইডে একটা বাঁধ দিয়ে পরে এটা পুকুর করছিল। এটা মূলত ছিল ওনার পরীক্ষা। এই পরীক্ষার সাথে নরসুন্দর নদীর সাথে সংযোগ ছিল। এই সংযোগের ভিতর দিয়ে উনি এই পরীক্ষায় অবস্থান করতেন। এই অবস্থান থেকে পরে উনি ওনার অন্দরমহলে আসতেন। তো আপনার যে এটা হয় শাখার অন্তর্মহল, তাই না? থাকতো। আর উনি কি মানে আগে সময় তো ঘোড়া নিয়ে চলাফেরা বেশি? আগে তো হাতি ঘোড়া নৌপথে চলাচল করতেন।
নৌকা পথ আর এই হাতি পথ, তাই না? হ্যাঁ, ওই যে কিশোরগঞ্জে যে পাগলা মসজিদ বলে, পাগলা মসজিদ, জি। তাদেরই ওই উত্তরসূরি, তাই না? উত্তরসূরি ইশাকার ষষ্ঠ পুরুষ জলকদর খা, ওনার নাম যে এমনি পাগলা নাম মসজিদ, ওনার নাম ছিল জলকদর খা। ইশাকার চেহারা আসলে অ্যাকচুয়ালি কেমন ছিল আপনি শুনছেন কেমন মানে তো? ইশাকার চেহারা বলতে যে রাজা তো রাজাই, রাজার যে বাপ মূর্তি, যে যে মানে হুঙ্কার, যে তেজস্বী ওনার মধ্যে এটা ছিল। আছে না লম্বা চওড়া, হ্যাঁ, উনি তারপরে মোটামুটি তো ওনার ছবিতে, যে আমার কাছে যে ছবি আছে এতে তো বোঝা যায় ওনার। আছে ছবি না? জি। আজিম দাদ খা। যেমন এই দেওয়ান আজিম দাঁত খা, তো দাঁত খার মিনিংটা কি বলেন তো? দাঁত খার মিনিংটা লোক দেওয়ান লোক উপাধি, হ্যাঁ। দাঁত লোক দান তাকে দাঁত, হ্যাঁ, আর হিন্দু থেকে মুসলমান হতে খা, দেওয়ান জাম আজিম দাঁত খা। হিন্দু থেকে মুসলমান হয়েছে। ঈশা খা ইশাকার বাবা হিন্দু ছিল, রাজা কালিদাস গজদানি সিং, নামান্তরে সুলাইমান কা। ও ঈশাকার বাবা হলো এই কি বলেন নাম? ইশাকার বাবার নাম ছিল রাজা কালিদাস গজদানি সিং, নামান্তরে সুলাইমান কা। উনি ধর্মান্তর আনার পরে ওনার নামকরণ করেছে সুলাইমান কা। উনি ধর্মান্তর কীভাবে হয়েছিল হ্যাঁ। তা জানেন কি আপনি? উনি ধর্মান্তরিত হয়েছিল আপনার শাইস্তাগঞ্জ, যে সৈয়দ নাসিরুদ্দিন সিপাহ সালার কাছে বায়াত ছিল, বায়াত হয়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরেতে এই সিপাহ সালার ভাইয়ের মেয়েরে এই ইশাকার বাবা বিবাহ করে, বিবাহ করার পরে ইশাকা ইসমাইল কা দুই ভাই হয়। পরে এই মানসিংহ এই কালিদাস গজদানি সিং ব্রাহ্মণবাড়িয়া সরাইল পরগনায় উনি এই জমিদার ছিলেন। এখান থেকে ইশাকা ইসমাইলকা এই এই মানে দেশের যে তখনকার সময় যে ভাবমূর্তি ছিল মুঘলদের হাতে, এই দেশের উপজাতিরা নির্যাতিত নিপীড়িত ছিল, এটা ইশাকা মানে সহ্য করতে পারতেন না, না করাতে উনি পরে আস্তে আস্তে এই মানে মুঘলদের বিরোধিতা শুরু করলো, বিদ্রোহ শুরু করার পরে আস্তে আস্তে ওনার কিছু সৈন্য সামন্ত নিয়ে আস্তে আস্তে উনি করতে করতে লাস্ট যুদ্ধ হয় যে 11 সুন্দর সম্রাট আকবরের যে প্রধান সেনাপতি ছিল মানসিং, এই মানসিংহের যুদ্ধ হয় একাধারে 3 দিন হওয়ার পরে ইশাকা মানসিংহের তরবারি দুখণ্ডিত করে দেওয়ার পরে ইশাকা আবার আরেকটা তরবারি দিল যে নাও আমি নিয়রের সাথে যুদ্ধ করে, যুদ্ধের ভিতরে যারা যে ঘায়েল করতে পারে সেই প্রকৃতপক্ষ যোদ্ধা। পরে মানসিংহ আর তার সাথে যুদ্ধ করে নাই, বন্ধুত্ব স্থাপন করে। তখন এই সম্রাট আকবরের দরবারে মানসিংহই ইশাকা নিয়ে যাওয়ার পরে এই নবরত্ন সভা হয়। সবাই এই সম্রাট আকবরে এই দেশের আয় ব্যয় রাজ্য ভার সব কিছু ইশাকার হাতে বুঝাই দেয়। আজ থেকে এই বাংলার রাজা তুমি দেশ পরিচালনা করবে, তোমার মাধ্যমে সব কিছু আসবে। পরে উনি আরও যে 11 জন ওনার অধীনে ছিল ইশাকার সাথে, ওদেরকে নিয়ে এই দেশ পরিচালনা করতেন। আপনি তো ওখানে থাকেন তাই না? আগে শুনছি আগেকার বাড়ি ঘরগুলো কিন্তু দেওয়ালটা মানে ছাদটা কিন্তু অনেক উপরে হয়। হ্যাঁ, এটাও উঁচা ছিল, কারণ অনেক সময় ভূমিকম্প কিছুটা নিচে গেছে আবার কিছু বিল্ডিং ভেঙে গেছে। এবং যে কারণে ওই তাপমাত্রা কিন্তু কম, মানে ওই গরমের কালেও কিন্তু ঠান্ডা থাকে তাই না? হ্যাঁ, এখনো আছে এটা। শীতের সময় কেমন তাহলে? শীতের সময় গরম থাকে। গরম থাকে, শীতের সময় গরম, কিন্তু এই গরমকাল ঠান্ডা। জি, গরমকালে ঠান্ডা। আচ্ছা দেখি একটু পরে একটা কথা জিজ্ঞেস করি। ওই যে আমি এই ইশাকার জীবনী নিয়ে পাশাপাশি অনেক কিছু নাটক তৈরি করছে, তারপরে সিনেমা তৈরি করছে, এগুলো কি ওটার সাথে ঠিক আছে? এই যে নাটকগুলা করছে বা সিনেমা করছে কিছুটা ঠিক আছে আর কি, কিছুটা মিল নাই, কিছু মিল আছে অমিল আছে, মিলাই করছে। ওই যে বীরঙ্গনার ছবি আমি দেখলাম, জি, কয়েকদিন আগে একটা করছি ইশাকা শুধু, জি। ওই আপনার ওই একটা ভালোবেসে নাকি একটা মেয়ে বিয়ে করছিল, ওই বাড়িতে কোথায়? ওই যে ওই কোন জমিদারের মেয়ে বিয়ে করছিল? এটা তো বীরঙ্গনা শকিনারে করছিল ইশাকার নাতি ফিরোজকার। ও ফিরোজকার কথা। আচ্ছা, ফিরোজকার বিয়ে করছিল কেল্লা তাজপুর বোকাইনগর। ওর ইশাকার নাতি ইশাকার নাতি মুসাকার ছেলে। মুসাকার ছেলে। ও আচ্ছা, নাতির কাহিনী ওটা বীরাঙ্গনার ছবি। জি, কিন্তু ইশাকার কাহিনী তো ইশাকা বড় কাহিনীর মানুষের যুদ্ধ করছে। হ্যাঁ, যুদ্ধ চলার পরে তার
তরোয়াল হ্যাঁ দিয়ে দিয়েছে যে আমি নিরস্ত্রকে হত্যা করি নাই। জি তারপর থেকে মানসিংহ তার সাথে বুকে বুক মিলাইছি, তাই না? জি এই জন্য ইতিহাসে জগৎ বিখ্যাত।